এখন বর্তমান ক্ষমতা বিএনপি, আমি এই 8 নম্বর ওয়ার্ডের আঞ্চলিক সভাপতি। আমি যেটা বলবো সেটা করতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে তোমাকে কাজ করতে হবে। আমি বলছি না, তা আমি করবো না। 30 তারিখের আগে সে আমাকে অনেক হুমকি টামকি দিয়েছে, অনেক ধরনের কথাবার্তা বলেছে। তারপরে যখন 30 তারিখ আসলো, আমি তখন স্কুলে আসার পথে 8টা 45 মিনিটে স্কুলের কাছাকাছি আসা মাত্রই তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে এলোপাথারি লাথি ঘুষি কিল এবং মানে আমাকে হত্যা করার উদ্দেশ্যে, সোজা কথা, তার কাছে বোধ হয় লাঠি ফাটা ছিল, লাঠি দিয়ে ফালা দিয়েছে এবং আমাকে মোট কথা আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে এই কাজটা করেছে। যে বিএনপি নেতার কথা বললেন, তিনি তো নিজে তো আর আপনাকে আক্রমণ করেনি। তিনি করাইছে, হ্যাঁ, তিনি তো পাশে ছিল, তিনি করেন নাই, কিন্তু তিনি তার সন্ত্রাসী বাহিনীদের কাজটা করাইছে, এটা ঠিক আছে। তিনি পাশে ছিল বলতে কি, মানে ওই ঘটনাস্থলে তিনিও ছিলেন? ঘটনাস্থলে তিনি ছিল, হ্যাঁ। সন্ত্রাসীরা কিন্তু ওপেনে 3 দিন পার হওয়ার পরে সন্ত্রাসীরা ওপেনে ঘোরাফেরা করছে। তারা তো বুক ফেলে 3 দিন পার হয়ে গেল, আমার এখন তার কিছু হচ্ছে না, আমরা তো এখন যা পারি তাই করি, এইরকম অবস্থা। আপনার শার্ট, আপনার জামা কাপড়, আপনার পাঞ্জাবি ছেঁড়া কেন দেখলাম? কারা ছেড়েছে, কিভাবে ছেড়েছে? পোশাক ছেঁড়া দেখা যাচ্ছে একটা ভিডিওতে, এবং সেখানে আপনাকে জড়িয়ে একজন নারী কান্না করছে। তিনি কে? আমার পোশাক সন্ত্রাসীরা ওটা মানে আমাকে মারধর করে হিংসাত্মকমূলক ভাবে হত্যা করার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করছে এবং পোশাক ছিঁড়ে ফেলেছে। আমার পাশে যে আমার মহিলা ছেলে, সে আমার স্ত্রী। তো আপনার স্ত্রী আপনাকে তখন, এই ঘটনাটা কোথায় ঘটেছে এবং আপনার স্ত্রী সেখানে কিভাবে? স্কুলের কাছাকাছি দিকে আর কি, স্কুলের নিকটবর্তী। আচ্ছা, ও আপনার স্ত্রী সেখানে কিভাবে গেল সাথে সাথে? আমার স্ত্রী, সে একজন শিক্ষিকা, সে মানে স্কুলে সেও স্কুলে আসতেছিল। ও, তার মানে তিনিও শিক্ষিকা একই স্কুলের? তিনি তিনিও স্কুল শিক্ষিকা, হ্যাঁ। আমি মোহাম্মদুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আর উনি হলেন আমার সহকারী শিক্ষক, আমার স্ত্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলুন তো, তিনি কেন আপনাকে ঘিরে, আপনাকে জড়িয়ে এভাবে কান্না করছিলেন? আপনার শার্ট, আপনার জামা কাপড়, আপনার পাঞ্জাবি ছেঁড়া কেন দেখলাম? কারা ছেড়েছে, কিভাবে ছেড়েছে? আহ, এই আপনি তো জানেন, বর্তমানে 2026 সালের নতুন পরিবর্তন ম্যানেজিং কমিটি কার্যক্রম চলমান আছে। তে ওই ম্যানেজিং কমিটি গঠনের উপলক্ষে আমি সবাইকে ডেকে মিটিং করেছি। মিটিং এর সময় ওই উত্তর দৌলতপুর ইউনিয়নের অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং বর্তমান আঞ্চলিক সভাপতি বিএনপির, উনি প্রস্তাব করে আমাকে যে আমরা দলীয় লোক, বিএনপি ক্ষমতায় এসেছে, আমাদেরকে সভাপতি এবং সহসভাপতি পদ দিতে হবে। তখন আমি এই প্রস্তাব অগ্রাহ্য করি, কেননা নীতিমালার বাইরে আমি কোনো কাজ করব না। আমি বর্তমানে 2026 সালের নতুন পরিবর্তন অনুযায়ী আমি কমিটি গঠন, আমি যে পরিবর্তন আছে আমি সেভাবে কাজ করব। আমি ওনাকে বলছি যে আমি এটা তো আপনি নীতিমালার বাইরে কাজ করলে কথা বললেন, এটা চলবে না তো, কারণ আপনি উনি তখন তখন উনি আমার প্রস্তাবকে অগ্রাহ্য করলো কে? এবং বললো যে না, তোমার প্রস্তাব মানি না, এটা তুমি নীতিমালার বাইরে কাজ করতে পারো না। কেন না, নীতিমালার মধ্যে কাজ করবে কেন তুমি? আমি এখন বর্তমান ক্ষমতা বিএনপি, আমি এই 8 নম্বর ওয়ার্ডের আঞ্চলিক সভাপতি। আমি যেটা বলবো সেটা করতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে তোমাকে কাজ করতে হবে। আমি বলছি না, তা আমি করবো না। তখন এক পর্যায়ে মিটিং শেষে সে কোনো মতে আমার আমার হাতে তার দরদস্তি হয়। তারপরে সে এরপরে অনেকবার সে আমাকে হুমকি দামকি করেছে। তারপর একই গত দিনে, একই দিনে যেদিন এই ভিডিও হয়েছে? একই দিনে না, মিটিং মিটিং করা হয়েছে তার লেখা 25 তারিখে মনে হয়, জুন মাসের হুম 24 তারিখ, হ্যাঁ 24 তারিখে বোধ হয় হবে, হ্যাঁ। তে হুম 24 তারিখে মিটিং করা হয়েছিল, কিন্তু সেই মিটিং থেকে প্রস্তাব করছিল, আমি তার সেটা প্রস্তাবকে মানি নাই। পরে তারপরে 30 তারিখের আগে সে আমাকে অনেক হুমকি দামকি দিয়েছে, অনেক হুম ধরনের কথাবার্তা বলেছে। তারপরে যখন 30 তারিখ আসলো, আমি তখন স্কুলে আসার পথে 8টা 45 মিনিটে স্কুলের কাছাকাছি আসা মাত্রই তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে এলোপাথারি লাথি ঘুষি কিল এবং মানে আমাকে হত্যা করার উদ্দেশ্যে, সোজা কথা, তার কাছে বোধ হয় লাঠি ফাটা ছিল, লাঠি দিয়ে ফালা দিয়েছে এবং আমাকে মোট কথা আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে এই কাজটা করেছে। তারপরে আমাকে আমার পোশাক ছিঁড়ে ফেলা দেয়। ছিঁড়ে ফেলা দেওয়ার পরে কোনো লোকজন আমার সাথে এগিয়ে আসে নাই। পরে একজন
আমার এক ভাতিজা আর কি, সে এসে আমাকে তুলে ধরে এবং আমাকে সাথে সাথে নিয়ে, আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, তারপরে আমাকে মাথায় পানি ঢেলে দেয়, পানি ঢেলে আমাকে শান্ত করে, তারপরে আমাকে বাড়িতে নিয়ে আসার জন্য অগ্রসর হওয়ার পথে আমার স্ত্রীও যায় স্কুলে আসার পথে, সে স্কুলে তো আসবে, সে তো সহকারী শিক্ষক ওই স্কুলের, তখন সে আসার মতো আমাকে দেখে আমাকে জড়িয়ে ওই ওই কান্দাকাটি করছে। তারপর তার ভিডিও ফুটেজে তো আপনি দেখলেন না, ভিডিও ফুটেজে তারপরে এই জিনিসটা দেখার পরে আপনি যে বিএনপি নেতার কথা বললেন তিনি তো নিজে তো আর আপনাকে আক্রমণ করেনি। তিনি করাইছে, হ্যাঁ তিনি তো পাশে ছিল, তিনি পাশে ছিল, তিনি করেন নাই, কিন্তু তিনি তার সন্ত্রাসী বাহিনীদের কাজটা করাইছে, এটা ঠিক আছে। তিনি পাশে ছিল বলতে কি, মানে ওই ঘটনাস্থলে তিনিও ছিলেন? ঘটনাস্থলে তিনি ছিল, হ্যাঁ ঘটনাস্থলে তিনি ছিল, একটু ফাঁকে ছিল সে, ওই যেখানে আমাকে আক্রমণ করছে সেখানে সে ছিল না অবশ্য, একটু ফাঁকে ছিল সে। আচ্ছা, আপনি কি রাজনৈতিক ভাবে কোনো ধরনের কোনো আদর্শকে লালন করেন, বা আপনি রাজনৈতিক ভাবে কোনো বিতর্ক আছে কিনা না, আপনার? আমি রাজনৈতিকভাবে কোনো আমি আমি পালন করি না, আমি নির্দলীয় এবং আমি নিরপেক্ষ। আমি বলে কোনো আমাকে তারা তো দলীয় ট্যাগ লাগাইছে, কিন্তু আসলে আমি তো দলীয় লোক না, আমি লিগা সরকারের। এরপরে আমি ওই ঘটনার পরে আমি টিএনও ম্যাডাম, টিএনও স্যারের বরাবর আমি আমি আবেদন দিই। সেটাতে যাচ্ছি পরে, কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাই আপনি হ্যাঁ, কাকে প্রধান, মানে ওই ম্যানেজিং কমিটির দায়িত্ব কাকে দিতে চেয়েছেন? আপনি কাকে মানে সমর্থন করেন? সে কোনো দল করে কিনা? না, আমি যাকে সমর্থন করছি সে কোনো দলের লোক না, সে একজন সাধারণ এলাকার একজন মানে শিক্ষিত একটা ছেলে। হুম। ডিগ্রি যেহেতু সভাপতি, বর্তমানে ম্যানেজিং কমিটির পরিপত্র পরিষ্কার বলা আছে যে সভাপতি হইতে হলে অবশ্যই তাকে কমপক্ষে ডিগ্রি পাস হইতে হবে। হুম। হ্যাঁ, এবং তার ছাত্র থাকতে হবে। যাকে আমি নির্বাচিত করেছিলাম সে একজন শিক্ষিত ছেলে, ডিগ্রি পাস, এবং তার ছাত্র আমার ভর্তি আছে। কিন্তু আহ উনি উনি যে আতাউর রহমান যে প্রস্তাব দিয়েছে তার কোনো ছাত্রও নাই, এবং তার কোনো এরকম ছেলে দেখাইছে ডিগ্রি পাস, কিন্তু তার ছাত্র এখানে নাই, তাহলে নীতিমালা বহির্ভূত, যার জন্য হুম। আমি ওই নীতি নিয়ে কাজ করি নাই। হুম। আচ্ছা, এই কারণে আপনার উপরে হামলা করিয়েছে? জি, হ্যাঁ এই কারণে, হ্যাঁ। আচ্ছা, এখন আহ আপনার কাছে একটু জানতে, যে পরবর্তীতে আপনি কি মানে আইনি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন কিনা, ওর অবশ্যই আপনাকে নিয়েছি, আইন সহায়তা দিয়েছে কিনা? হুম। করেছি, দিয়েছে আমি এর পরবর্তীতে আমি টিএনও স্যারের নিকট আবেদন দিই। টিএনও স্যার আবেদন গ্রহণ করার পরে সে আমাকে বলে যে ইনায়তপুর থানায় মামলা করতে। আমি ইনায়তপুর থানায় চলে যাই, কিন্তু ইনায়তপুর থানার ওসি জাহিদ হোসেন সে মামলা নিতে গড়িমসি করছে প্রথমেই, গড়িমসি করছে। পরে যখন আমি আবার আবার বলছি যে আমাকে টিএনও ম্যাডাম কিন্তু আমাকে এখানে পাঠাইছে, আপনাকে মামলা নিতে হবে, কিন্তু তারপরে যাই হোক পরবর্তীতে নিতে চায় নাই, তারপরে অনেক বলার পরে মামলাটি নিয়েছে কোনো রকমতে, এবং বলছে যে এবং তাকে আমি ভিডিও ফুটেজও দেখাইছি, যে ভিডিও ফুটেজ হুম। দেখাইছি, অনেক প্রমাণ দেখাইছি। সে তারপর যাই হোক নিছে, নিয়ে বলছে যে কোনো মতে মামলাটা নিছে, নেওয়ার পরে বলছে আমি এটাতে দেখবো। অথচ 3 দিন চলে যায়, এ পর্যন্ত ভিডিও ভিডিও ফুটেজ তাকে পরিষ্কার দেখা হয়েছে যে সন্ত্রাসীরা কিভাবে আমাকে আক্রমণ করেছে, এটাও দেখানো হয়েছে। এরপরে সন্ত্রাসীরা কিন্তু ওপেনে 3 দিন পার হওয়ার পরে সন্ত্রাসীরা ওপেনে ঘোরাফেরা করছে। তারা তো বুক ফেলে 3 দিন পার হয়ে গেল, আমার এখন তার কিছু হচ্ছে না, আমরা তো এখন যা পারি তাই করি, এইরকম অবস্থা। আমি তো এখন মানে বর্তমানে আতঙ্ক, কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই? কোনো ধরনের ব্যবস্থা করে নাই এ পর্যন্ত। আহ, তা আপনি কি পুলিশের কাছে গেছেন পরে জিজ্ঞাসা করতে? আমি আমি পুলিশের কাছে পরে জিজ্ঞাসা করি নাই, কিন্তু আমার সাথে যারা ছিল লোক, আমার এক ভাই আমার ভাই, আমার চাচাতো ভাই, সে তার সাথে যোগাযোগ করছে, হুম। সে তার কিন্তু টাকা আশানুরূপ কোনো ফলাফল সে দেখাতে করে নাই। হুম। আমি না গেলেও আমার চাচাতো ভাই সেখানে গেছিল, তো আপনি কি পরে যোগাযোগ। পিয়ানো সাহেবকে বলছেন যে আপনার এই অবস্থা, আপনার ইয়ে করছে না? বলছি, হ্যাঁ, বলছি। পরে আমি এখান থেকে আমি টিএনও অফিসে গেছি, ডিপি অফিসে গেছি, বুঝলেন, ডিপি অফিসে হুম। বসে ডিপিও স্যার বলছে যে ঠিক আছে, আমি টিও বরাবর একটা ইয়ে নিয়ে গেছে, ফরওয়ার্ডিং নিয়ে গেছে ডিপিও স্যারের কাছে, বুঝলেন স্যার। হ্যাঁ, হুম। হুম। ডিপিও স্যার নিয়েছে, ডিপিও স্যার আমাকে ওই ফরওয়ার্ডিং গ্রহণ করছে এবং বলছে যে আপনারা কোনো মতে আপোষ করবেন না। আমি দেখছি ওদের কমপক্ষে হলে 6 মাসের জেল হবে, হ্যাঁ এই কথাও আমাকে বলছে। কিন্তু এই হুম। কথা তো সে আইনের কথা বলছে, কিন্তু আমি এ পর্যন্ত তো কোনো পদক্ষেপ দেখছি না, কিন্তু ডিপিও স্যার হুম। এই কথা আমাকে বলছে। হুম।
তারপরে আমি এই আতঙ্কের মধ্যে আছি আর কি, মানে তারা তো মানে সবসময় উম, ঘোরাফেরা করতেছে ওপেনে, হুম। এই অবস্থা পর আছি বর্তমানে। মানে আসামিরা ঘোরাফেরা করছে ওপেনে, তাদের হ্যাঁ, হ্যাঁ। বিরুদ্ধে কোনো হুম। আচ্ছা। এবং আপনার আরেকটা আপনার বলুন। আমার স্ত্রী আসার পথে তাকে মানে একটু ঠেট দিছে, মানে তার ব্যাগ চেক করে, তাকে একটু মানে অন্য নাম্বার একটু অঙ্গভঙ্গি দেখায়, এরকম আর কি। তাই আপনি গিয়েছিলেন আজকে? আপনাকে শোনা যাচ্ছে না। আমি আপনাকে শোনা যাচ্ছে স্কুলে না। যাইতে পারছি না আমি এই অবস্থায়। আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকে কি গিয়েছিলেন আপনার? ও, আজকে তো শুক্রবার ছিল, আপনি তো যাননি, স্কুলে যাননি। না, তো স্কুলে আমি যাইতে পারছি। আপনার স্ত্রীর সাথে একটু কথা বলতে চাই, উনি আছেন পাশে? আছে, জি আছে, আছে, একটু কাইন্ডলি দেন তো। আছে, এই যে কথা আছে। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। একটু বলুন তো কি হয়েছে শুনে, আপনার অনেক হাউমাউ করে কান্না শুনলাম। খুব খারাপ লেগেছে। আপনি কেন কাঁদছিলেন ওই সময়? যদিও বলেছে আপনার স্বামী, আপনার কাছ থেকে একটু শুনতে চাই কি হয়েছিল।